হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেরজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে, ঠিক আছে, সেপারেশন অফ পাওয়ার তা সম্পর্কে। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায়, এর মূল নীতিসমূহ এবং এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি সমস্ত বিস্তারিত আলোচনা করব। দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ এই নীতিটা কে প্রথম দেন বা এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তক কে, তাহলে মনে রাখবে যে মন্তেস্কু, ঠিক আছে। মন্তেস্কু তার একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে স্পিরিট অফ লস, ঠিক আছে। সেই গ্রন্থের নাম হচ্ছে স্পিরিট অফ লস। তার এই যে মন্তেস্কুর যে এই গ্রন্থটা স্পিরিট অফ লস, এই গ্রন্থের মধ্যেই তিনি প্রথম এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে নীতি এর সম্পর্কে বলেন, ঠিক আছে। তাহলে যদি কোশ্চেন আসে 2 মার্কসের, এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তক কে, মন্তেস্কু, আর স্পিরিট অফ লস এই গ্রন্থটি কার লেখা, এই মন্তেস্কুরই লেখা, ঠিক আছে। তাহলে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি, তার আগে তোমাদের জানতে হবে যে সরকারের কয়টি বিভাগ হয়। সরকারে কিন্তু 3টি বিভাগ হয়। কি কি? একটা হচ্ছে আইন বিভাগ, একটা শাসন বিভাগ, একটা বিচার বিভাগ, ঠিক আছে। তাহলে এখানে আমি বুঝিয়ে দিচ্ছি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি। যে কোনো স্বাধীন রাষ্ট্রের সরকারের 3টি বিভাগ, কি কি? যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ স্বতন্ত্রভাবে, স্বতন্ত্র মানে আলাদা আলাদাভাবে নিজ নিজ কার্য সম্পাদন করলে তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়, ঠিক আছে। যে আমাদের যে আইন বিভাগ আছে, প্রথমে দেখো আইন বিভাগ, একটা দেশের, একটা স্বাধীন দেশের আইন বিভাগ থাকে। যেমন ভারতের যে কেন্দ্রীয় আইন বিভাগ তার নাম কি, পার্লামেন্ট। আর সেই পার্লামেন্টের দুটি কক্ষ থাকে, একটা লোকসভা, একটা রাজ্যসভা, ঠিক আছে। এমন অন্যান্য দেশের অন্যান্য কক্ষ আছে, যেমন ব্রিটেনের আইনসভার নামও পার্লামেন্ট, তার দুটি কক্ষ, একটা লর্ড সভা, একটা কমন সভা, ঠিক আছে। ঠিক তেমন ভারতের যে আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট, আর সেই পার্লামেন্টের দুটি কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ রাজ্যসভা আর নিম্ন কক্ষ লোকসভা। তাহলে এই আইন সভার কাজ কি বা এই আইন বিভাগের কাজ কি? আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা বা আইন প্রণয়ন করা, ঠিক আছে। তারপরে দেখো শাসন বিভাগ। তাহলে এই শাসন বিভাগ বলতে কি বোঝায়, যে আমাদের রাষ্ট্র যে পরিচালনা করে যেই সব মন্ত্রীগণ, তাদেরকেই বলা হয় শাসন বিভাগ। বলতে যারা আমাদের দেশকে পরিচালনা করছে, যেমন যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ যে আছে তাদেরকে বোঝায়। যেমন প্রধানমন্ত্রী আছে, তার যে মন্ত্রী পরিষদ আছে, তাদেরকে বোঝাচ্ছে এখানে শাসন বিভাগ। তাহলে আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ দেশকে পরিচালনা করা, ঠিক আছে, সেই আইন অনুযায়ী। আর বিচার বিভাগ, তারপরে আছে বিচার বিভাগ। এখন বিচার বিভাগটা কি? ভারতে সর্বোচ্চ আদালত বা বিচারালয় কোনটা? সুপ্রিম কোর্ট। তার নিচে আছে হাইকোর্ট, আর তার নিচে অধস্তন যে আদালত আছে, জেলা কোর্ট আছে। তাহলে এই যে বিচার বিভাগ, তাহলে এই বিচার বিভাগ কি করবে, যে সংবিধান অনুযায়ী তারা রাষ্ট্রকে আর কি বিচার কার্য সম্পাদন করবে। তাহলে এই যে 3টি বিভাগ, আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ দেশকে পরিচালনা করবে, আর বিচার বিভাগ সংবিধানকে মেনে বিচার কার্য সম্পাদন করবে আইন কানুনকে মেনে। তাহলে এই যে 3টা বিভাগ আছে, এই 3টা বিভাগ যখন স্বতন্ত্রভাবে, যখন আলাদা আলাদাভাবে নিজ নিজ কার্য সম্পাদন করবে, এক বিভাগ অন্য বিভাগের কাজের মধ্যে হস্তক্ষেপ করবে না, তখন সেই যে নীতিটা সেটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা অর্থাৎ পাওয়ার, ঠিক আছে, ক্ষমতা অর্থাৎ পাওয়ার, আর স্বতন্ত্রীকরণ, স্বতন্ত্র মানে আলাদা। তাহলে এই যে ক্ষমতার পৃথকীকরণ, 3টি বিভাগকে নিজ নিজ কার্য সম্পাদন করতে দেওয়া হোক, এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, নিজের ক্ষমতা নিজে প্রয়োগ করুক, ঠিক আছে, অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ যাতে না করা হয়, এটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। বোঝা গেল? এখন দেখো মূল নীতি, এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতি কয়টি, এখানে 4টি আমি লিখে দিয়েছি, 2 মার্কসের আসতে পারে। ফার্স্ট হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ পরস্পরের থেকে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করবে, ঠিক আছে। এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, স্বতন্ত্র আলাদা আলাদাভাবে কাজ করবে। দ্বিতীয় হচ্ছে এক বিভাগ অপর কোনো বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, ঠিক আছে। এক বিভাগ, ধরো শাসন বিভাগ আছে, সেই শাসন বিভাগ অর্থাৎ যে মন্ত্রীরা আছে, মন্ত্রী পরিষদ আছে, তারা কিন্তু কখনোই অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। বিচার কার্য সম্পাদন করছে কারা? জাজ, বিচারপতিরা। তাহলে এখন যদি এই বিচার বিভাগে যদি শাসন বিভাগের ইনফ্লুয়েন্স থাকে, তার কন্ট্রোল থাকে, তার প্রভাব থাকে, তাহলে কিন্তু আর কি ন্যায় বিচার সম্পাদন করা যাবে না, তাই না।
এর জন্য বিচার বিভাগ সবসময় কি থাকা উচিত? স্বতন্ত্র, নিরপেক্ষ থাকা উচিত। নেক্সট হচ্ছে এক বিভাগ অন্য কোনো বিভাগকে নিয়ন্ত্রণ করবে না। ঠিক আছে, এক বিভাগ, এই যে তিনটি বিভাগ বললাম, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এক বিভাগ অন্য বিভাগকে কিন্তু নিয়ন্ত্রণ করবে না। ধরো আছে বিচার বিভাগ, বিচার বিভাগের কাজ হচ্ছে শাসন আর কি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী আর কি ন্যায় বিচার প্রদান করা। কিন্তু এখন যদি শাসন বিভাগের প্রভাব এখানে থাকে, ঠিক আছে, কন্ট্রোল থাকে, এখানে নিয়ন্ত্রণ থাকে, তাহলে ধরো শাসন বিভাগ বলতে এখানে মন্ত্রীরা আছে, প্রধানমন্ত্রী, তার যে মন্ত্রী পরিষদ আছে, তাহলে তাদের বিরুদ্ধে যদি কোনো কেস আসে, তারা যদি কোনো অন্যায় করে, তাহলে তখন বিচার বিভাগে যখন তাদের বিচার করা হবে, তাদের যদি কন্ট্রোল থাকে এখানে, তাহলে বিচার বিভাগ তো এদের পক্ষেই, শাসন বিভাগের পক্ষেই রায় দিবে, তাই না? তাহলে এখানে তো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এর জন্য কোনো বিভাগ কোনো বিভাগকে কন্ট্রোল করবে না, নিয়ন্ত্রণ করবে না। ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। একজন ব্যক্তি যিনি আইন বিভাগে আছেন তিনি অন্য কোনো বিভাগে থাকতে পারবে না, যিনি বিচার বিভাগে আছেন তিনি অন্য বিভাগে থাকতে পারবেন না। ঠিক আছে, একই ব্যক্তি একাধিক বিভাগে, একের বেশি বিভাগে কিন্তু থাকতে পারেন না। এই ছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলা হয় এবং এর মূলনীতি 4টি। ঠিক আছে, তোমরা এটা লিখে রাখো। এবার আলোচনা করব এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি। তাহলে এখন দেখো যে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের 6 মার্কসের আসতে পারে। তার জন্য এটা আমি তিনটি পয়েন্ট করে আমি 6টি পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এটার যে নোটটা এটা কিন্তু আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, যারা এখনো পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, স্ক্রিনের মধ্যে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই নম্বরে মেসেজ করতে পারো। ঠিক আছে, ফার্স্ট দেখো যে সরকারি কাজে সুবিধা। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ফলে কি হয় যে সরকারি কাজে সুবিধা হয়। সরকারের যে 3টা বিভাগ হয়, 3টা বিভাগ যখন আলাদা আলাদাভাবে নিজ নিজ কার্য সম্পাদন করবে, তখন সরকারের কাজ অনেকটা সুবিধা হয়ে যায়। ঠিক আছে, অতটা প্রেশার পড়ে না। একটা বিভাগের কাছেই যদি সব কাজের দায়িত্ব পড়ে যায়, তাহলে সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করা যাবে না। তার জন্য সরকারি কাজে সুবিধা হয় যখন 3টি বিভাগ স্বতন্ত্রভাবে আলাদাভাবে নিজ নিজ কার্য সম্পাদন করবে। নেক্সট দেখো যে ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ফলে কি হয়, একটা পক্ষে যুক্তি, যে ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয় যখন বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ, ঠিক আছে, এই 3টে বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করবে। শাসন বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবে না, তখন কি হবে, ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হবে। আর যদি বিচার বিভাগ যে আছে, ঠিক আছে, এই বিচার বিভাগে যদি শাসন বিভাগ এখানের মধ্যে নিয়ন্ত্রণ করে, শাসন বিভাগ যদি এই বিচার বিভাগকে কন্ট্রোল করে, তাহলে কি হবে যে ন্যায় বিচার কিন্তু পাওয়া যাবে না। মানুষের যে স্বাধীনতা, ন্যায় বিচার মানুষ কিন্তু সেটা পাবে না। ঠিক আছে, তাহলে এই মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে কিন্তু এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কিন্তু প্রয়োজন। নেক্সট হচ্ছে দায়িত্বশীলতা বৃদ্ধি। তাহলে যখন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি লাগু হবে, ঠিক আছে, কার্যকর হবে, তখন সেই দেশের 3টি বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করবে। আর তার ফলে যেই বিভাগের যেই দায়িত্ব, ঠিক আছে, সেই দায়িত্বটা সেই বিভাগটাই করবে, দায়িত্বশীল হয়ে করবে, তাই না? তাহলে এটা হচ্ছে পক্ষে আরেকটা যুক্তি। এবার দেখো বিপক্ষে যুক্তি। ঠিক আছে, এগেইনস্টে কি কি যুক্তি আছে, 3টি যুক্তি দেখো। ফার্স্ট হচ্ছে কর্মসূচি রূপায়ণের সমস্যা। তাহলে এখন কিন্তু বর্তমান আধুনিক যুগে একটা রাষ্ট্র যে কোনো কর্মসূচি গ্রহণ করুক, আর সেই কর্মসূচি যখন কার্যকর করবে, তখন কিন্তু একটা বিভাগ তা করতে পারে না। 3টি বিভাগের সমন্বয়ে কিন্তু সেই কাজটা সম্পাদন করতে হয়, সেই কর্মসূচিটা রূপায়ণ করতে লাগে, তাই না? তার জন্য কিন্তু কর্মসূচি রূপায়ণের সমস্যা হতে পারে যদি কিনা এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটা দেশে লাগু হয়, ঠিক আছে, কঠোরভাবে। এটা একটা বিপক্ষে যুক্তি। নেক্সট হচ্ছে বাস্তব প্রয়োগ সম্ভব নয়। বাস্তবে কিন্তু এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এর প্রয়োগ কিন্তু বাস্তবে সম্ভব নয়। বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ একদম পৃথকভাবে কাজ করতে পারেই না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিচার বিভাগ, সেখানে যে বিচারপতি থাকে তাকে কে নিযুক্ত করে, মার্কিন প্রেসিডেন্ট, অর্থাৎ শাসন বিভাগের যে লিডার, রাষ্ট্রপতি। তাহলে এখানে কিন্তু নিয়ন্ত্রণ দেখা যায়, অর্থাৎ একদম পৃথক যে থাকবে সেটা কিন্তু বর্তমানে আধুনিক যুগে দেখা যায় না। অর্থাৎ বাস্তব প্রয়োগ কিন্তু এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায় না। নেক্সট হচ্ছে 3 নম্বর যে ব্যক্তি স্বাধীনতা সংক্রান্ত বিতর্ক। তাহলে শুধুমাত্র যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ হলেই একটা দেশের মধ্যে ব্যক্তির স্বাধীনতা সংরক্ষিত হবে তা কিন্তু না। ঠিক আছে,
যেমন ইংল্যান্ড নামে একটা দেশ আছে, ইংল্যান্ডে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কঠোরভাবে গৃহীত হয়নি। ঠিক আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ইংল্যান্ডে গৃহীত হয়নি, কিন্তু ইংল্যান্ডে কিন্তু অন্যান্য দেশের তুলনায় আরও বেশি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয় সেখানেও। তাহলে শুধুমাত্র যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগেই ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হবে তা কিন্তু নয়। ঠিক আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ না ঘটলেও কিন্তু ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হতে পারে। ঠিক আছে, তাহলে এই ছিল এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি। ঠিক আছে, তিনটি পয়েন্ট 6 মার্কসের জন্য যথেষ্ট। প্রথমে ভূমিকা দিয়ে শুরু করবে, তারপরে এগুলি লিখে। ঠিক আছে, তাহলে এই প্রথম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে তা কিন্তু তার একটা সাজেশন ভিডিও আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।